হ্যালো বন্ধুরা, ধীরে ধীরে এই রহস্যের জট খুলতে শুরু করেছে। তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো। আজকে আমি তোমাদেরকে জানাবো খনিকার নতুন বাড়ি কোথায় হচ্ছে, কত টাকা বাজেটের বাড়ি হচ্ছে, কি কারণে এই যে স্ক্রিপ্টের ঝগড়াটা চালিয়ে যেতে হচ্ছে, সবটা আমি তোমাদেরকে জানাবো। কারণ নতুন একটা বাড়ি করতে গেলে জানোই তো তার একটা প্রচুর খরচ আছে, সেই খরচ তো তুলতেই হবে। তোমরা ভাবছো কি বলছে, খনিকা নতুন বাড়ি করছে? কোথায় করছে বন্ধুরা? সমস্ত খবর নিয়ে এসে তারপরে ভিডিও করতে বসেছি। খনিকা নতুন বাড়ি করছে, খনিকার নতুন বাড়ি হচ্ছে। এবং এই খবরটা আমি কি করে জানলাম, কোথা থেকে জানলাম, কে জানালো, কিভাবে জানালো, উইথ প্রুফ তোমাদের সামনে তুলে ধরবো। চলো ভিডিও দেখতে থাকো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কালকে তোমরা একজন আমায় কমেন্ট করেছো, আমি বলেছিলাম যে খনিকার ভাসুর কি জানিয়েছে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কমেন্টস করেছো, টাইটেলে যেটা লিখেছো ভিডিওতে তো সেটা দিলে না। তুমি কি আমার পুরো ভিডিও দেখেছো? যদি কাইন্ডলি আমার পুরো ভিডিও দেখে থাকো, ভালো করে একটু দেখো। আমি যে কথাটা টাইটেলে বলবো, আমার টাইটেল আমার ভিডিওর সঙ্গে মিল রাখবেই, থাকবেই, কারণ ওরকম কাজ আমি করি না। ভাসুরকে কি পোর্শনে আমি টেনে এনেছি, ভাসুর কি বলেছে, কেন ভাসুর উঠে এসেছে, সবটা আমি ক্লিয়ার করেছি। আজকেও ক্লিয়ার করব। খনিকার নতুন বাড়ি কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কে জানালো, কিভাবে জানালো, সবটা ক্লিয়ার করবো। ভিডিওটা পুরো দেখতে হবে। চলো সবার আগে একটুখানি আমি খনিকার ওই সোনা পাগলি ননদটিকে নিয়ে একটু কথা বলি। সোনা পাগলি ননদটির ভিডিও দেখেছো। অ্যাকচুয়ালি কি করবে, ঝগড়া ছাড়াই সোনা পাগলি কি করবে? ওর নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, ও জানেই না একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন ডেইলি ব্লগারের কি কাজ, কি ভিডিও দিতে হয়, জানেই না। দেখেছো তো ওর আজকের ভিডিওটা, যে কদিন ও ঝগড়াঝাটি এখানে দেখিয়েছে ওটা তো ঝগড়া কনভারসেশন করতে হবে, দুজনে মিলে স্ক্রিপ্টেড করে দিয়েছে। আজকেও যখন ও মুখে বলছে কথাগুলো যে কি হয়েছে, কি করতে পারি, কি না করতে পারি, ওর কথার মধ্যে মাথা নেই, মুন্ডু নেই, এমনিতেই ওর কথার মাথা মুন্ডু থাকে না। দেখতে পেয়েছো তো, নিজস্ব কোনো দক্ষতাই ওর নেই, যার কারণে ঝগড়া ছাড়া কি করবে, ঝগড়া ছাড়া চ্যানেলটিকে দাঁড় করাবে কি করে আমাকে বলো। ও বললো যে বাপের বাড়িতে কি কেউ থাকতে চায়? আজকে যখন কোনো উপায় না থাকে তখনই তো মেয়েরা বাপের বাড়িতে এসে থাকে। 100% বাপের বাড়িতেও মেয়েদের অধিকার থাকে, সমান অধিকার থাকে। আমরা কেউ চাই না বাপের বাড়িতে গিয়ে থাকবো। আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমরা সবসময় চেষ্টা করি আমাদের শ্বশুর বাড়িতেই থাকার। সেটা যদি পসিবল না হয় তখনই তো আমরা বাপের বাড়িতে গিয়ে উঠি, কারণ আমাদের আর কোনো আশ্রয় থাকে না। বাপের বাড়িতে আমার অধিকার আছে, আমি সেটা খুব ভালো করে বুঝি। আমার বাপের বাড়িতে অধিকার আছে, বাবা মায়ের জায়গার ওপরে আমার অধিকার আছে। আমি মেয়ে, তাতে কি হচ্ছে, আমার বিয়ে হয়ে গেছে, তাতে কি হচ্ছে? কিন্তু বাপের বাড়িতে আমার অধিকার আছে মানে এই নয় যে আমার ভাইয়ের বউ আমাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে। বাপের বাড়ি মানে বাবার সম্পত্তির ওপর অধিকার আছে, ভাই বা ভাইয়ের বউয়ের সম্পত্তির ওপর নয়। ভাই বা ভাইয়ের বউয়ের কোনো দায় নেই যে তোমাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে। বাপের বাড়িতে তুমি থাকো না, সারা জীবন থাকো, ঘর আছে থাকো, তোমাকে থাকতে কেউ বারণ করেনি। খনিকাও বলছে তুমি থাকো, তোমার খাওয়ার দায়িত্ব তুমি নিজে নাও, নিজের দায়িত্ব, নিজেকে চালানোর দায়িত্ব নিজে নাও। আজকে তুমি যদি এতই ভদ্র হতে না, এতটাই ভদ্র যদি তুমি হতে, তাহলে আজকে তোমার কোনো ওয়ে নেই, উপায় নেই। তুমি বাপের বাড়িতে এসে থাকো, তুমি বলতে পারতে আজকে তোমার ভাইয়ের বউকে কিংবা তোমার মাকে যে আমাকে কয়েকটা মাস সময় দাও, আমি নতুন কোনো কিছু শিখি, কোনো কাজ শিখি, অন্তত 4-5 হাজার টাকা আর্ন করলেও আমার নিজের চলে যাবে। আর ইউটিউব তো আছে, সেখানে কাজ করব। ইউটিউবে তো একদিনে দাঁড়ানো যায় না, আস্তে আস্তে প্রোগ্রেস করে যতটুকু দরকার থাকার জায়গাটা হলে কোনো রকম চলে যাবে। কারণ দিনের পর দিন তো কেউ তোমার দায়িত্ব নেবে না। যেখানে তোমার ভাই নিজের দায়িত্ব নিতে পারে না, নিজে কিছু করতে পারে না, ভাইয়ের দায়িত্ব ভাইয়ের বউ নিয়েছে, তোমার মায়ের দায়িত্ব তোমার ভাইয়ের বউ নিয়েছে, তোমার দায়িত্ব কেন নিতে যাবে? তার তো কোনো দায় নেই। যাই হোক, এইটুকুই হচ্ছে আমার সোনা পাগলি ননদ, খনিকার ননদকে যেটুকু বলার ছিল সেটুকুই বললাম। এবার আমি আসবো খনিকার বাড়ি রিলেটেড কিছু কথা নিয়ে। আজকে খনিকার ভিডিও নিশ্চয়ই দেখেছো, সেখানে খনিকা তার হাজবেন্ড উজ্জ্বলকে বেশ কিছু প্রশ্ন করছে যে তুমি কি করবে, তোমার মা আর বোন দিদি আর কি আমার সাথে এরকম ব্যবহার করছে, আমি রান্না করতে গেছি, জল ঢেলে দিচ্ছি, এটা আমি আর সহ্য করতে পারছি না, তোমাকে কিছু করতে হবে। খনিকা, প্রথম কথা তুমি খুব ভালো করেই জানো যে উজ্জ্বল 8-5 জনের মতো নর্মাল লাইফ লিড করতে পারে না। ও যে দাঁড়িয়ে একটা যে কোনো একটা ডিসিশন নেবে, ওর সেই ক্ষমতা নেই, কারণ ওকেই অন্য কাউকে চালাতে হবে। ও তো বলেই দিল আমি কি করে চলবো, আমাকে কে দেখবে। তাহলে ওর সে কতটা তুমি বুঝতেই পারছো। যেখানে
তুমি এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে বসে আছো, তোমার শাশুড়ি, তোমার স্বামী, তোমার নিজের, তোমার মেয়ের, সেখানে তোমার যদি সে না থেকে থাকে, উজ্জ্বলের সে কোথা থেকে আসবে? ওর কথা কি সেখানে গ্রান্টেড হবে? হ্যাঁ, ও এবারের ছেলে, ওর একটা কথা থাকতেই পারে বা ওর কথাটা প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি। কিন্তু যেখানে তুমি আজকে স্টাবলিশ, তুমি আর্ন করো, তুমি তাদের খাওয়া মানে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, তাহলে তোমার কথাটা আমার মনে হয় উজ্জ্বলের থেকে বেশি গ্রান্টেড হওয়ার কথা। আমি তোমাকে একটা প্রশ্নই এখানে করতে চাই, কালকেও বেশ কিছু প্রশ্ন করেছি, আজকেও আবার তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা হলো গিয়ে, তুমি যখন বুঝতে পারছো যে বিষয়টা কমপ্লিকেটেড, আমরা তোমাকে বারবার সাজেস্ট করছি যে এটার যে সলিউশনের রাস্তা আছে, হয় প্রশাসনিক লেভেলে যাও, তা না হলে রিলেটিভসদের জানাও, জানিয়ে এক জায়গায় বসিয়ে এটা থেকে একটা পার্মানেন্ট সলিউশন বার করো। বাট তুমি তো সেটা করছো না, তুমি শুধু সোশ্যাল মিডিয়া সলিউশন বার করেছো, তুমি শুধু অন ক্যামেরা সলিউশন বার করেছো, আর বারবার বলছো তুমি সহ্য করতে পারছো না। আজকে আমার খনিকার এই কথাটা প্রচন্ড খারাপ লেগেছে, অতিরিক্ত খারাপ লেগেছে। সেটা হলো গিয়ে খনিকা বারবার উজ্জ্বলকে প্রেশার দেওয়া, যদিও স্ক্রিপ্টেড, তারপরেও প্রেশার দেওয়ার চেষ্টা করছে, যেটা আমরা দেখেছি, যে সেটা হলো যে তোমাকে যে কোনো একটা সাইড বেছে নিতে হবে, হয়তো তুমি তোমার মায়ের দিকে যাও, তাহলে আমি চলে যাবো, নাহলে আমার কাছে থাকলে মাকে ছাড়তে হবে। একদিকে বলছি, আরেকদিকে খনিকা আবার কি বলছে যে মাকে ছাড়তে বলছি না, মাকে তো দেখতেই হবে, আমি জানি উনি আমার শাশুড়ি, আমি সারা জীবন দেখবো। তাহলে তুমি যখন শাশুড়িকে সারা জীবন দেখবে, তোমার সঙ্গে রাখতেও চাইছো, তাহলে এরকম অপশন কেন দিচ্ছ? হয় মা, না হলে বউ। আজকে উজ্জ্বলের স্ট্যান্ডটা আমার খুব ভালো লেগেছে। উজ্জ্বল যে স্ট্যান্ডটা নিয়েছে যে আমি তোমাকেও ছাড়তে পারবো না, আমি মাকেও ছাড়তে পারবো না। মা তো ছোটোবেলা থেকে আমাকে বড় করেছে, মানুষ করেছে, কষ্ট করেছে, এবং যথেষ্ট কষ্ট করে উজ্জ্বলের মা উজ্জ্বলকে মানুষ করেছে, কারণ ওদের ফিনান্সিয়াল স্টেবিলিটি একেবারে জিরোতে ছিল, মানে খুবই, মানে কোথায় ছিল তোমরা তো জানোই। সেখান থেকে হ্যাঁ, আজকে খনিকার বিয়ে হয়েছে উজ্জ্বলের সঙ্গে অনেকগুলো বছর, আজকে খনিকার ইউটিউব জার্নি হয়তো 6-7 বছরে, সেই জার্নি থেকে আজকে প্রথম দিনই তো খনিকা এই জায়গায় আসেনি, হয়তো আজকে 5 বছরের জার্নিতেও সবার দায়িত্ব নিয়েছে। কিন্তু তার মা, কিন্তু উজ্জ্বলের মা হয়তো 30 বছর উজ্জ্বলের দায়িত্ব, 32 বছর দায়িত্ব নিয়ে রেখেছিল। কি ভুল বললাম? তাহলে সেইখান থেকে ও বলছে আমার তো বাবাও নেই, ও যেটা মনে করেছে, তাহলে মাকে তো আমি ফেলতে পারবো না, মাকে কেন ফেলবো? তো সেখানে তুমি নিজেই বলছো না আমি তোমার মাকে ফেলতে বলছি না, আবার তুমিই বলছো যে তোমাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে, নাহলে আমি চলে যাবো। এটা কোন ধরনের প্রেশার করা? তারপরে আবার কি বলছো তুমি যে তোমার বোন এখানে থাকুক, নিচে ঘর আছে, তাকে ডেকে বলো ও থাকুক, কিন্তু ওকে খাওয়া পড়ার দায়িত্ব আমি কেন নিতে যাব? অবশ্যই কোথায় লেখা আছে তোমাকে নিতে হবে? তুমি তো জানোই এরকম কোনো ল নেই, তাহলে এটা গ্রান্ট করার জন্য যে ওয়ে ধরে আগাতে হবে, তুমি সেইখানে না গিয়ে তুমি অন ক্যামেরা করে এগুলো সাক্ষী রেখে কী লাভ করবে? আবার তুমি বলছো শুরুটা কিন্তু ওই করেছিল, ওই প্রথম ভিডিও দিয়েছিল, ওকে বলো প্রাইভেট করে দিতে, তাহলে আমিও আমার মতো নর্মাল লাইফস্টাইল দেবো এবং আমিও ভিডিও প্রাইভেট করে দেবো। আর নেওয়া হয়ে গেছে না, ডলার ঢুকে গেছে না, এখন প্রাইভেট করলে কোনো ব্যাপার না, ভিউয়ার্সটা না জানলেও আমরা তো জানি, ক্রিয়েটার কাজ করি, তাই না? ডলার ঢুকে গেছে, 24 ঘন্টা বা 48 ঘন্টা আর্নটা তুলে নেওয়ার পরে তারপরে ঠিক আছে প্রাইভেট করলেই বাকি। কি খনিকা ভুল বললাম? নিশ্চয়ই ভুল বলিনি আমি তোমাকে। তাহলে পরে যদি তুমি এত ভদ্র, তুমি যদি এই নোংরামি না চাও, ও ভিডিও করেছে, তুমি তার একটা ভিডিওতে জবাব দিতে, চুপ হয়ে যেতে, আর তুমি জবাব দিতে না, তুমি তোমার নর্মাল লাইফস্টাইলই দেখাতে, এবং তার মধ্যে ও যদি নোংরা কোনো কিছু করে থাকে ওর ভিডিওতে, তুমি সেখানে দু একটা উত্তর, যেমন মন্দিরা যেদিন তোমাকে উত্তর দিলে তোমার নোংরামির, মন্দিরা ডেইলি লাইফস্টাইল তো দেখিয়ে তার মধ্যে উত্তর দিয়েছে। মন্দিরা কি স্পেসিফিক তোমাকে উত্তর দেওয়ার জন্য কন্ট্রোভার্সি নিয়ে বসেছিল, যেটা তুমি করছো? কি জানো তো, একেই বলে শিক্ষা। মন্দিরা খুব শিক্ষিত আমি বলবো না, কিন্তু তোমার থেকে যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট পার্সোনালিটি আছে ওই মেয়েটার মধ্যে। তোমার কিছু নেই, তুমি যে একদম জিরোতে বিলো করো, মানে একদম বিলো জায়গায় যে তুমি বিলং করো, এটা বোঝাই যাচ্ছে। বুঝতে পেরেছো? আজকে পয়সা হলে কি হবে, আজকে দুটো পয়সা হলে কি হবে? তুমি তোমার নেচারকে তুমি চেঞ্জ করতে পারোনি, তুমি তোমার এই পয়সার সঙ্গে যে নেচারটা নেওয়া উচিত ছিল সেটা পারোনি। তুমি ভুলে গেছো তুমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করো, পাবলিক নিয়ে তোমার কাজ, পাবলিক চাইলেই তুলতে পারে, চাইলেই বসিয়ে দিতে পারে। তোমার নিজস্ব কোনো অ্যাক্টিভিটিস এখানে দেখাচ্ছ না, পাবলিককে গেলাচ্ছে তোমার অ্যাক্টিভিটিস, তবেই তোমার পকেট ভরছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে। এটা তুমি বোধহয় ভুলে গেছিলে, তাই না খনিকা? এবার চলো তোমাদেরকে জানাবো খনিকার বাড়ি নিয়ে কেন বললাম। আজকে খনিকার উজ্জ্বলের কনভারসেশনে যে কথাটা উঠে এসেছে তোমরা নিশ্চয়ই শুনেছো, যে ঠিক আছে তাহলে তাই করো। উজ্জ্বল যখন বললো যে আমি তাহলে সবাইকে ডাকবো, আমার কাছে তার কোনো রাস্তা নেই, আজকে উজ্জ্বল দু রকমের কথা বলেছে। সেখান থেকে আরো ভালো করে বোঝা গেছে এটা মানে পুরোটাই
মানে স্ক্রিপ্টেড। একবার উজ্জ্বল বলেছে আমি কাউকে ছাড়তে পারবো না, আমি কাউকে ছেড়ে থাকতে পারবো না, মাকেও পারবো না, বউকেও পারবো না, আমি কাউকেই ছাড়তে পারবো না। তারপরে উজ্জ্বল আবার বলেছে ঠিক আছে আমি সবাইকে ডাকবো, ডেকে নিয়ে আমি বলবো যে এইভাবে এইভাবে ও নিজের মতো করে থাকুক, ও নিজেরটা খাবে পড়বে, বুঝে নিক, কোনো অশান্তি করা চলবে না। যদি সেটা না শোনে তাহলে পুরো বাড়িটা বিক্রি করে দেওয়া হোক এবং বিক্রি করে দিয়ে তারা তাদের মতো তাদেরটা বুঝে নিক, আমি তোমাকে নিয়ে বেরিয়ে যাবো। তাহলে আর মাকে ছাড়তে পারবো না, বিষয়টা কোথা থেকে আসলো? আর তারপরে বারবার দেখেছি তো খনিকার ক্যামেরাটা, উজ্জ্বল খনিকা ক্যামেরা করছে, উজ্জ্বলের দিকে ফোকাস, কিছু সময় বাদে বাদে ক্যামেরাটা বিছানার চাদরের দিকে আসছে, তখন স্ক্রিপ্ট পড়ে নেওয়া হচ্ছে, তাই না? কিছু সময় বাদে বাদে ক্যামেরা আমি এরকম করে ধরে কথা বলছি, ক্যামেরা আমার কাঁপতে পারে, যে হাতটা আমার কাঁপছে, ক্যামেরাটা নিচু হয়ে গিয়ে নিচের পোর্শন কেন দেখাবে? কেন দেখাবে? আর এদের ঘরে স্ট্যান্ড নেই এমনটা তো নয়, স্ট্যান্ডও তো আছে। আমি উনুনে রান্না করছি, আমার গ্যাস নেই, সেখানে আমি স্ট্যান্ডে বসিয়ে আমি ক্যামেরা, ও যেটা বলতে চাইছিল স্ট্যান্ডে ক্যামেরা বসিয়ে ও ব্লগ করছিল, সেটা আমি তুলতে পারি। তাহলে আমি এরকম একটা ভাইটাল কনভারসেশন হচ্ছে যেটা আমি সোশ্যাল করব, সেখানে আমি ক্যামেরা যেখানে ধরে আছে ক্যামেরাটা বারবার বিছানার চাদরের দিকে যাবে, তখন আমি স্ট্যান্ড ইউজ করতে পারিনি কি? পেরেছি। মানে এগুলো বুঝতে হবে যে স্ক্রিপ্টেড কোথায় কোথায় কোন জায়গায় এডিট হচ্ছে, কোন জায়গায় কাট হচ্ছে, কোন জায়গায় স্ক্রিপ্ট পড়া হচ্ছে, এটা বুঝতে হবে। খনিকা আজকে একটা কথা বললো যে তুমি তো জানো গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আসতে 5-7 দিন সময় লাগে না খনিকা? আমরাও সবাই গ্যাসেই রান্না করি, এতদিন গ্যাস আসতে তো সময় লাগে না, 2 দিনে গ্যাস চলে আসে। আমার এখানে তো একদিনে গ্যাস দেয়, আমার বাড়ির একটা বাড়ির পরেই গ্যাস ডিলার, তো সেখানে আমার একদিনে আসে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় 4-5 দিন লাগে, 3-4 দিন লাগে, 7 দিন সময় লাগে না। যদিও লেগে থাকে, তুমি এতদিনে এত কিছু করেছো, তুমি ডবল সিলিন্ডার কেন করোনি? আর গ্যাস আসছে বলে, গ্যাস নেই বলে তোমাকে উনুনেই রান্না করতে, বড় একটা অত বড় হাঁড়িতে তুমি 3 জনের জন্য রান্না করবে, এত বড় একটা হাঁড়ি বসিয়েছো, ওটা আমাদের চাল ছিল না, আসলে জলই ছিল, তাই এত বড় হাঁড়িটা বসেছে। অত বড় হাঁড়িতে 3 জন, আমরাও 3 জন, আমি জানি কতটুকু ভাত রান্না করতে হয়, 500 চালও লাগে না দুবেলা খেতে। ভুল বললাম? এবার খাবার পরিমাপ সবার সমান হয় না, কিন্তু হলেও কত চাল লাগে? অত বড় একটা হাঁড়ি বসিয়েছে, যেখানে যে হাঁড়িটা দেখে মনে হচ্ছে 10 জন খেতে পারবে, ওরম বড় একটা হাঁড়ি বসিয়েছো কেন? যাই হোক, হয়তো কালি লাগবে বলে তুমি বড় হাঁড়িটা বসিয়েছো, মানে ওই হাঁড়িটাতে কাঠে রান্না হয়, তাই তো? ঠিক আছে, তো আমার কথা গ্যাস নেই, তোমার তো ইন্ডাকশন আছে, রাইস কুকার আছে, তোমাকে উনানে কেন রান্না করতে হবে? এর আগেও তো গ্যাস নিশ্চয়ই চলে গেছিলো, কোনোদিন তো তোমাকে উনানে এইভাবে রান্না করতে আমি দেখিনি। দেখেছো বন্ধুরা? তোমরা দেখেছো কি? কোনোদিনও এইভাবে শুনতেও দেখিনি গ্যাস শেষ হয়ে গেছে কিসে রান্না করবো, হঠাৎ এখন এগুলো এসছে উঠে, বুঝতে পেরেছো? যাই হোক, এবার বাড়ির প্রসঙ্গে আসি। এখানে উজ্জ্বল যেটা বললো যে তাহলে বাড়িটা বিক্রি করে, মাকে বললো বিক্রি করে দিয়ে তুমি তোমার অংশ নাও, এবং দোতলাটা যে খনিকা নিজের পয়সা ইনভেস্ট করে করেছে তার যে টাকাটা সেটা দিয়ে দেওয়া হোক, আর আমরা আমাদের মতো তাহলে চলে যাবো, ওনাদের মতো বুঝে নিক, এবং মাসে মাসে আমার যেটুকু যা দেখার মাকে সেটুকু সেইভাবে দেখবো, মানে মাসে মাসে একটা টাকা মায়ের জন্য ধরে দেবো, এটাই বলতে চেয়েছিল ফাইনালি। কিন্তু কথা হলো আমার এখানে যে আমি একটা বাড়িতে ইনভেস্ট করেছি, বাড়িটা আমি মডিফাই করেছি, বাড়িটাকে রেডি করেছি, বাড়িটা প্রথমে কী ছিল, সেখানে আমি যখন ইনভেস্ট করি আমি তো জানি যে আমরা 4টে ভাই বোন, এই বাড়িটার একটা সময় ভাগ হবেই, সবার একটা অংশ আছে, জেনে শুনেই তো আমি বাড়িটাতে ইনভেস্ট করব। ভুল বললাম? জেনে শুনে তো ইনভেস্ট করব। যে অ্যাকচুয়ালি যারা ওনার বাড়ির মেয়েরা এখন অংশীদার হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার তো ছেলে থাকলে ছেলেরাই হয়, তারপরে মেয়েদের অংশটা আসে, কোর্টও কিন্তু সেটাই, হ্যাঁ ছেলে মেয়ে সমান, অনেক থাকলে সেই বিষয় আলাদা, কিন্তু যারা থাকবে, যারা বসবাস করে, আগে তাদের সাইডটা দেখে তারপরে থাকলে পরে মেয়েদেরকে কিছুটা দেওয়া হয়, মেয়েরা কিন্তু সমানটাই পাবে এরকমটা খুব কম হয়, অনেক থাকে বাবার, সেই ক্ষেত্রে আলাদা। যেখানে আজকে ছেলের বউয়ের ইনকামের উপর সব চলছে, সবার রুজি রোজগার চলছে, সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই এটা এরমভাবে গ্রান্টেড হবে না, হবে কি? তারপরে যেখানে বাড়িটা খনিকা নিজে তৈরি করেছে, আজকে যে যারা ওনার, যেমন উজ্জ্বল আর ওর দাদা, এরা দুজনে তো ওনার, দাদা নিজের মতো চলে গেছে, তারা এসে অংশ ভাগ চাইছে না। আজকে ওর যে আরেকটা দিদি আছে, সে এসে চায়নি, ওর একটা বোন এসে চেয়েছে বলে বাড়িটা বিক্রি হয়ে যাবে, বাড়িটা আর কোনো রাস্তা নেই। আজকে এত টাকা ইনভেস্ট করে বাড়িটা করা হয়েছে, বাড়িটা বিক্রি হয়ে যাবে, এই টাকাটা আমার ব্যাংকে থাকলেও তার একটু ইন্টারেস্টও পেতাম, কি আজকে করতে যে টাকাটা লাগে বিক্রির সময় কিন্তু সেই টাকাটা পাওয়া যায়। এই কথাটা কেন আসলো, বাড়ি বিক্রি কথাটা কেন আসলো? আজকে ননদ 5 লাখ টাকা চেয়েছে, আমাকে 5 লাখ টাকা দিতে হবে,
কার কাছে চেয়েছে? ভাইয়ের বউর কাছে। কিসের জন্য? না আমি শ্বশুর বাড়িতে থাকবো না, আমাকে হয় এখানে থাকতে দিতে হবে, তা না হলে আমাকে 5 লাখ টাকা দিক, আমি আমার মতো বাড়ি করে নেব, আমি আমার মতো থাকবো। ভাইয়ের বউর কোনো দায় নেই যে তার ননদকে দেবে। এইবার যে বাড়িটা ভাইয়ের বউ নিজে ওই জায়গার মধ্যে করেছে, যে জায়গাটার মধ্যে ভাইয়ের বউ করেছে, এবার এখানে যদি আমাকে টাকা দিতে হয়, অনেক ক্ষেত্রে হয় এরকম যে যারা অংশীদার তারা থাকবে না, অনেক ক্ষেত্রে ভাইও এরকম হয় যে তার বিনিময়ে একটা টাকা ধরে দিয়ে দিলেন যে এই বাড়ির অংশ সে আমার নামে লিখে দিল, এটা অনেক ক্ষেত্রে হয়। কিন্তু সেই সমস্ত কিছু নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় হবে না, তার জন্য একটা আইনি প্রসেস আছে। আর একটা সামান্য ননদ বলছে, কোনো অ্যাগ্রেসিভনেস নেই এদের মধ্যে, ননদ বলছে আমাকে দিতে হবে দিতে হবে, কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, 10-15 মিনিটের ভিডিওতে আমরা তাই দেখছি। তাহলে এটার জন্য যে রিলেটিভসরা আছে তাদেরকে ডেকে নিয়ে এসে বসে যে কি করা যেতে পারে, কেন এটা করছে, এখান থেকে পার্মানেন্ট একটা সলিউশন চাই, সেগুলো করা হচ্ছে না কেন? বাড়ি বিক্রি তো সলিউশন নয়, কি গ্যারান্টি আছে আজকে বাড়ি বিক্রি হয়ে ওর ভাগ ওকে দিয়ে দেওয়া হলো, মার ভাগ মা বুঝে নিল, দাদার ভাগ দাদাকে দিয়ে দিলাম, আমার ভাগ আমি বুঝে নিলাম, নিয়ে নেওয়ার পরে তারপরেও মাকে যে আমায় দেখতে হবে না বা মাকে যে ওরা ফেলে দেবে না বা তারপরেও এরকম কোনো ঝড় আসবে না, তার কি গ্যারান্টি আছে? আজকে যেখানে পুরো বাড়িটাই ভাইয়ের বউ নিজের পয়সায় করলো, সেখানে আজকে এত কিছু হলে এরপরে হবে না, কি গ্যারান্টি আছে? আর আমি যখন ইনভেস্ট করছি বাড়িটার মধ্যে, তাহলে আমি বুঝে ইনভেস্ট করব যে এখানে 4টে অংশ আছে, কতটুকু তো আমি ইনভেস্ট করতে পারি। এগুলো তোমাদের কি মনে হয়? যে মেয়েটা আজকে বলছে আমি কারো দায়িত্ব নিতে পারবো না, আমি কেন ননদকে খাওয়াবো, এত কিছু সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে, ব্যাগ ছুঁড়ে ফেলে দিচ্ছি, ও ওনাদের মধ্যে জল ঢেলে দিচ্ছে, আমার কিসের দায়, আমি কেন করতে যাব? হয় তুমি তোমার মায়ের সাইডে যাও, নাহলে তুমি আমার সাইডে আসো, মাকে দেখলে আমি বেরিয়ে চলে যাব। যে মেয়েটা এত কিছু বোঝে, সেই মেয়েটা না বুঝে বাড়িটাতে হাত দিয়ে ফেলেছে যে এতগুলো অংশ আছে আমার। তোমাদের তাই মনে হয়? এই কারণেই বললাম নতুন বাড়ি, এই যে নতুন বাড়ি একটা রব উঠেছে, 5 লাখ টাকার একটা রব উঠেছিল, এবার উঠেছে একটা নতুন বাড়ির রব। তার মানে খনিকার এখন ইচ্ছে একটা নতুন বাড়ি করবে, বুঝতে পেরেছো? আরেকটা বাড়ি করবে আর কি, সেইটাই এখন খনিকার ইচ্ছে। হয়তো সেই ইচ্ছের জন্যই এই নাটকটা চলবে। আর কনগ্রাচুলেশনস জানাতে তো খনিকাকে আমি ভুলেই গেছি, 5 লাখ হতে যাচ্ছে, নাটক দিয়েই টেনে দিল, খুব ভালো লাগলো। এরকম নাটক চলতে থাকলে 10 লাখে নিয়ে যাবে, চালিয়ে যাও 10 মাস, 10 লাখে চলে যাবে, চিন্তা করো না। কনগ্রাচুলেশনসটা জানাতে আমি খনিকাকে ভুলে গেছিলাম, বুঝতে পেরেছো? তো যাই হোক, নতুন বাড়ি কোথায় এদের করার একটা ইচ্ছে, নতুন বাড়ি করবে, সেই রাস্তাতেই আগাচ্ছে। কারণ নতুন বাড়ি কথাটা যখন উঠে এসেছে যে এই বাড়ি বিক্রি হবে, নতুন তার মানে বিক্রি হয়ে গেলে নতুন করে বাড়ি করতে হবে, কোথায় গিয়ে থাকবে? কোথায় গিয়ে? একদিকে বলছে আজকে ইউটিউব আছে, কালকে ইউটিউব থাকবে না, আমার 1 বছর ধরে ইনকাম খুব ডাউনে আছে, তাহলে সে বাড়ি বিক্রি করে দিয়ে কোথায় থাকবে? বাড়ি বিক্রি করে দিয়ে তারপরে তো ভাগ হবে, কতটুকু টাকা আসবে সেটা দিয়ে নতুন করে একটা কিছু করা, চারটিখানি কথা, কোথায় থাকবে সে? এত সহজ নয়, বুঝতে পারছো? তো এর ভেতরের জিনিসগুলোকে, পয়েন্টগুলোকে এক জায়গায় করো, এক জায়গায় করে ধরো যে এরা কত দূর নিচে নামতে পারে স্বার্থের প্রয়োজনে। এখন স্বার্থের দরকার, টাকার দরকার, এদের কিছু অন্যরকম প্ল্যান চলছে, বুঝতে পেরেছো? এদের অন্যরকম প্ল্যান চলছে। ধরাকে সরাগান তো মনে করেই, বিশাল কিছু মনে করে, অনেক কিছু, যখন টাকা ছিল বহু কিছু করে ফেলেছিল, বহু নিজেকে বড় মনে করে ফেলেছিল, এই না সেই না অনেক কিছু, মানে এক্সট্রা অর্ডিনারি করে ফেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আরও এক্সট্রা অর্ডিনারি দরকার, নতুন, কারণ নিজেদের তো একটা ফিউচার দরকার, তাই না? ফিউচার প্ল্যান করতে হবে। তো আরেকটা প্রপার্টি থাকলে সেটা একটা ভালো অ্যামাউন্ট, একটা ইনভেস্টমেন্ট থেকে গেল ফিউচারের জন্য, কারণ সত্যিই তো সোশ্যাল মিডিয়া আজকে আছে কালকে নাই থাকতে পারে। তো এই সমস্ত কিছু ক্যালকুলেশন করে তার মূল অংশ হচ্ছে এই ঝগড়া, স্ক্রিপ্টেড ঝগড়া, বুঝতে পেরেছো? তো ভুল বললাম না ঠিক বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও হয়তো রাত্রিবেলা আসবে, আমি এখন বেরোবো একটু পরে, তাই আর সারাদিন ভিডিও দিতে পারবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি, টাটা।